শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। মেঘনার পারিবারিক জীবন গল্পটির অন্তিম পর্ব পড়ে শোনাচ্ছি। প্রতিবেশীদের উদ্দেশ্যে হাহাকার করে সুলেখা দেবী বলেন, তোমরা আমার প্রতিবেশী, আমি একটা সদ্য সন্তানহারা শোকার্ত মা। তোমরা আমার কষ্ট তো বুঝলে না, উল্টে আমার নাতি বৌমার উপর চড়াও হচ্ছ। তোমরা পশুর মতো আচরণ করছো। কথাগুলো শুনে খানিক বাদে প্রতিবেশীদের ভিড় হালকা হয়ে যায়। সাময়িকভাবে ব্যাপারটা স্তিমিত হয়ে পড়ে, কিন্তু পাড়ার মধ্যে একটা মৃদু গুঞ্জনের আভাস থেকে যায়। এই সবের পেছনে আছে বর্ণালী, বিমান এবং ঈশানী। তাদের অঙ্গুলি হেলনে সব ব্যাপারটা নিয়ে এত জলঘোলা হচ্ছে। বসত বাড়িখানা রয়েছে বিধানের নামে। তার পরিবারকে যদি উচ্ছেদ করতে পারে, তাহলে বিমানের কেল্লা ফতে। বড় ছেলেকে হারিয়ে সুলেখা দেবী এতদিন পরে খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন। তিনি এই বছরে বুঝেছেন, বিমান এবং ঈশানী স্বার্থ ছাড়া এক পাও হাঁটে না। আর আগুনে ঘি ঢালার জন্য আছে মেয়ে বর্ণালী। তিনজনের দুরভিসন্ধিটা ঠিকই ছিল, কিন্তু মাঝখান থেকে, অর্থাৎ বিধানের মৃত্যুর পর সুলেখা দেবী যে বেঁকে বসবেন, এই ধারণাটাই বুঝি কৌশলী বিমানের ধর্তব্যের মধ্যে ছিল না। এখন তার ধারণা, তবে শেষ পর্যন্ত লড়তে ক্ষতি কোথায়? একদিন পর পাড়ার মধ্যে একটা বিচার সভা বসে। পাড়ার মধ্যে বিচার সভার মাথা হলেন শ্রী অতুলচন্দ্র বড়াল। তিনি প্রথম বিচার সভায় মেঘনার বিপক্ষে প্রতিবাদের হালকা বাতাস বইয়ে দিলেন। তিনি বললেন, বিধানের ফ্যামিলিকে, অর্থাৎ বিধানের স্ত্রী সহ পুত্রকে এই পাড়াতে ঠাঁই দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে পাড়ারই প্রবীণ বাসিন্দা ডাক্তারবাবু বলেন, কেন কেন ঠাঁই দেওয়া যাবে না কেন? এবার অতুলচন্দ্রবাবু জোরালো গলায় বলেন, আমরা পাড়ায় ছেলে মেয়ে পরিবার নিয়ে বাস করি। কোথা থেকে কিছু একটা হয়ে গেলে আমরা সব মরবো নাকি? ডাক্তারবাবুও বেশ গলা চড়িয়ে বলেন, কেন? হঠাৎ তোমরা মরে যাবে কেন? এই রোগের মানে তোমরা বোঝো? পাড়ার মধ্যে একটা ভুল ব্যাখ্যা দিয়ে পাড়ার বাসিন্দাদের মনে ভীতির সঞ্চার সৃষ্টি করবেন না। বিমান দেখছে ডাক্তারবাবুর সঙ্গে পাড়ার আরও বেশ কয়েকজন বাসিন্দা অতুলবাবুর কথাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিমান বেগতিক বুঝে ধৈর্য হারিয়ে একা প্রতিবাদের ঝড় তোলার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বর্ণালী এবং বিমানের শ্বশুরবাড়ির সদস্যরাও ঝড়ের গতিবেগ বাড়িয়ে দেয়। এবার সুলেখা দেবী আর চুপ থাকতে পারলেন না। তিনি বলেন, অনেকে তোমরা বাড়িতে টিভি আছে বলে বেশ বড়াই করো। টিভিতে যখন শিক্ষামূলক অনুষ্ঠান হয়, সেই সব কি তোমাদের চোখে পড়ে না? সমাজের জন্য টিভিতে জনসাধারণের উদ্দেশ্যে কত রকমের বার্তা প্রচার করা হয়। সমাজকে বিচলিত করবার জন্য নয়, যাতে সমাজ সচেতন হয়। সমাজের ভালোর জন্য তো এত এনজিও গড়ে উঠেছে। সুলেখা দেবীকে সমর্থন করে বিচার সভার সদস্যগণ দুভাগে ভাগ হয়ে যান। স্বার্থান্বেষী মানুষের দল এক ভাগে, আর অন্যদিকে ন্যায়ের পক্ষে আর এক দল। শেষ পর্যন্ত বিচার সভায় গৃহীত হয়, বিমান এবং তার পরিবার সহ ওই বাড়িতে স্থান পাবে না। তাই দুই পক্ষের সদস্যগণের সিদ্ধান্তে তাকে 1 মাসের সময় দিয়ে বাড়ি ছাড়বার নির্দেশ দেন। পাড়ার মধ্যে অপপ্রচার চালিয়ে বিমানকে কোনো রকম স্বার্থসিদ্ধি করতে দেওয়া যাবে না। প্রথমের দিকে এডস সম্পর্কে জেনে সুলেখা দেবীরও ভয় থেকে নিজের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছিল, কিন্তু বিধান মারা যাওয়ার পর সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে যান। তাই তিনি এখন HIV ভাইরাস সম্পর্কে জানার পর 180 ডিগ্রি ঘুরে গেছেন। কিন্তু মেঘনার বাবার বাড়ির লোকেরা মানতে পারলেন না।
তাই মেঘনা এবং তার ছেলে বল্টুকে তাদের বাড়ির ত্রিসীমানায় যেতে নিষেধ করা হয়। এখন মেঘনা একটা কাজ পেয়েছে কেন্দ্রীয় সরকারের অনুদানে, এক সংস্থা দ্বারা পরিচালিত এইডস, থ্যালাসেমিয়া এবং টিবি রোগীদের প্রতিষ্ঠানে। এইসব রোগীদের সেবায় সে নিজেকে উৎসর্গ করেছে। তাদের মতো HIV পজিটিভ কর্মীরা যৎ সামান্য হলেও কিন্তু বেতনভোগ কর্মচারী। এখন সুলেখা দেবীর বক্তব্য, আমার ছেলের জন্য তো বৌমা আজ এফেক্টেড, সুতরাং আমরা না দেখলে কে দেখবে ওকে? আজ আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, আমরা যদি ওকে না দেখি ওর প্রতি আমাদের অন্যায় করা হবে। ওরও তো একটা ছোট্ট ছেলে আছে, ওকে যদি আমরা ঠাঁই না দিই ওর ছেলের প্রতি তো আমাদের অন্যায় করা হবে। তাই ছুটির দিনগুলোতে মেঘনা শ্বশুরবাড়িতে এসে তার ছেলের সঙ্গে থাকে, একসঙ্গে সময় কাটায়। শ্বশুরবাড়িতে সে বৌমা নয়, মেয়ে হয়েই আছে। শেষে শাশুড়ি মাই কিন্তু মেঘনাকে বুকে টেনে নিয়েছে। অনেক সময় সংসারে গর্ভধারিণী মায়ের প্রতিবন্ধকতা থাকলে কার্যক্ষেত্রে শাশুড়ি কিন্তু মা হয়ে ওঠেন। মেঘনার জীবনে এখন শ্বশুর এবং শাশুড়ি হয়ে উঠেছেন নিজের মা বাবা।